এনামকে 2টি দেশীয় বন্দুকসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সকালে তথ্য জানিয়েছে র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী। গ্রেপ্তার আসামিরা হল চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী রিজার্ভ পাড়ার বাসিন্দা নাসির উদ্দিন এবং একই ইউনিয়নের মাইচ পাড়ার বাসিন্দা এনামুল হক। র্যাব জানিয়েছে ওই ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত প্রধান আসামি মোহাম্মদ বাবুল ওরফে বাবুল ডাকাত সহ 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী। গত সোমবার রাত 3টার দিকে ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে মারা যান লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাঙামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে 28 সেপ্টেম্বর থেকে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিন পর্যটকদের ভ্রমণ না করতে নিরুৎসাহিতকরণ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। শুক্রবার রাতে জেলা প্রশাসনের এই সংক্রান্ত নির্দেশনা জারি করেন রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবায়দা আক্তার। নির্দেশনায় বলা হয়েছে জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত 25 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিন সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করার এই সময়সীমা দ্বিতীয় দফায় আরও 3 দিন বাড়িয়ে 30 সেপ্টেম্বর পর্যন্ত করেছে জেলা প্রশাসন। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, খাগড়াছড়ি ও রাঙামাটির সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেকে শনিবার থেকে আগামী 3 দিন পর্যটকদের না যাওয়ার জন্য বলা হচ্ছে। উজানের পাহাড়ি ঢল আর টানা 3 দিনের ভারী বর্ষণে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চরাঞ্চলের বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে গেছে রোপা আমন, বীজ বাদাম ও বিভিন্ন ধরনের সবজি ক্ষেত। ভোগান্তিতে পড়েছে জেলার 5 উপজেলা সহ 8টি ইউনিয়নের নিম্নাঞ্চলের মানুষ। বন্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। সাধারণত উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে আমাদের বেশ কিছু পানি বেড়ে গেছে এবং বেড়ে যাওয়ার কারণে আমাদের নদী তীরবর্তী নিম্ন অঞ্চলে যারা বসবাস করে সেগুলো প্লাবিত হয়। তবে বর্তমানে আমাদের যে আশার বাণী হচ্ছে আমাদের আগামী 72 ঘন্টায় পানি বাড়ার আপাতত কোনো সম্ভাবনা নেই। রংপুরে ও পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় এবং আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। রংপুরের আন্দোলনে শহীদ নগরীর জুম্মপাড়ার ফল ব্যবসায়ী মিরাজুল ইসলামের কবর জিয়ারত করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এর আগে তার পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পঞ্চগড়ে জুলাই বিপ্লবে শহীদ 5 জনের পরিবারকে সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। শহীদদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের খোঁজ খবর এবং সমস্যার কথা শুনেন জেলা প্রশাসক সাবেত আলী। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। ময়মনসিংহের সীমান্তবর্তী ধুবাউড়া উপজেলার কালিকাবাড়ি গ্রামে জুলাই বিপ্লবে গুলিতে নিহত মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স ও অন্যরা। যশোর শহরে আত্মকর্মসংস্থান বাড়াতে বেকার ও বিধবা মহিলাদের বিনামূল্যে ছাগল, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ সহায়তা বিতরণ করেছে জামাত ইসলামী। প্রধান অতিথি ছিলেন জামাত ইসলামীর যশোর জেলার নায়েবে আমির বেলাল হোসেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেছে বিএনপি। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। শারদীয় দুর্গাপূজায় সাভার ও আশুলিয়ায় হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা পালন করতে পারে এজন্য নেতাকর্মীরা প্রতিটি মন্দির পাহারা দেবে বলে জানিয়েছে সাভার থানা বিএনপি। বিভিন্ন মন্দিরে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া ও অন্যরা। জুলাই বিপ্লবে গণহত্যার বিচার ও নৈরাজ্যতাবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করতে শেরপুরে গণসমাবেশ করেছে খেলাফতে মজলিস। গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মুফতি মোহাম্মদ মামুনুল হক।
শেরপুরের নালিতাবাড়িতে স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেছে ইসলামী ছাত্র শিবির। অনুষ্ঠানে ৩০০ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। সরকার ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে সহযোগিতা ও নাগরিক সমাজের সক্ষমতা শক্তিশালী করতে বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটাইজেশন, পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা সভা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। সাতক্ষীরায় বেতনা নদীর ভেঙে যাওয়া বাঁধ এখনও সংস্কার না হওয়ায় ক্ষতির মুখে প্রাণ প্রকৃতি সহ কয়েক গ্রামের মানুষ। বারবার বাঁধ ভাঙলেও টেকসই কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। বরাবরের মতো বাঁধ সংস্কারে আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আবুল কালাম আজাদের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। টানা ভারী বৃষ্টিপাতে পানি বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি বেতনা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় আশপাশের বিস্তীর্ণ এলাকা। ফসলি জমি মাছের ঘের নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে স্থানীয়রা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। নদী নালা ভাঙার কারণে আমাদের যে মৎস্য ঘের, ঘর বাড়ি, গরু ছাগল এবং মানুষের দুর্ভোগের শেষ নাই। ব্যাংক লোন নিয়ে মৎস্য চাষ করায় আমরা এই ব্যাংক লোন কীভাবে শোধ করব আমরা জানি না। প্রশাসন যত দ্রুত সম্ভব এই বেতনা নদী বান্ধার ব্যবস্থা করুক, এটাই আমাদের অনুরোধ। আর এই পানি যদি এখন যে পরিমাণে এই বাঁধে বেতনা নদীতে ঢুকতেছে, যদি এর সুষ্ঠু ব্যবস্থা যদি না করা হয় আমরা আরও ক্ষয়ক্ষতির দিকে চলে যাব। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ। ঘেরের পাড়ে সবজি ছিল প্রায় 110 হেক্টর, সেখানে আমাদের প্রায় 70 হেক্টর জমি আমরা একেবারে নষ্ট হওয়ার আশঙ্কায় আছি। এখন দ্রুত যদি বাঁধটা সংস্কার না করে আরও আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বাঁধ সংস্কারে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই ভাঙ্গার মেরামত প্রস্তুতি হিসেবে আমরা বাঁশ, বল্লি, জিওরোল স্টক করেছি এবং প্রতিকূল পরিবেশের কারণে এখনো এটা বন্ধ করা সম্ভব হয় নাই, তবে অতি সত্বর এটা আমরা বন্ধ করার চেষ্টা করব। এলাকাবাসীর অভিযোগ, বাঁধ ভেঙে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হলেও সমস্যার স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সংস্কার সহ দ্রুত টেকসই বাঁধ নির্মাণ না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলছেন ভুক্তভোগীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবর। ধন্যবাদ সবাইকে।